নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আমাকে অনেকেই মেসেজ করে বলেছেন কালকে ভারত এবং বাংলাদেশের মধ্যে মিটিং এ কি আলোচনা হয়েছে সেই নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও বানাতে। এই মিটিং এর কোনো মিনিটস কিন্তু এখনো অবধি অফিসিয়ালি আমাদের সামনে আসেনি, কিন্তু বিভিন্ন সংবাদপত্রে এই মিটিং এর টুকরো টুকরো কিছু কথা কিন্তু প্রকাশিত হয়েছে। আমি আপনাদের সাহায্যে এই মিটিং এ যে 10টি পয়েন্ট আলোচনা হয়েছে সেই 10টি পয়েন্টস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর পিছনে নির্দিষ্ট কিছু ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরার। কিন্তু ভারত এবং বাংলাদেশের মিটিংটি এমন একটা সন্ধিক্ষণে বা এমন একটা সময় হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিও পলিটিক্যাল সারফেসে। এই মিটিং এর ঠিক একদিন আগে শেখ হাসিনা কার্যত মুখ খুলেছেন। শেখ হাসিনা মুখ খুলে বলেছেন মোহাম্মদ ইউনূসের বিচার তিনি বাংলাদেশের মাটিতেই করবেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী যে শেখ হাসিনাকে 100% সমর্থন করছেন তা কিন্তু আন্তর্জাতিক মহল বুঝে যায় এই মিটিং এর আগেই। তার জন্য এই মিটিং এ কি নিয়ে কথাবার্তা হয় আগ্রহ ছিল কিন্তু সাধারণ মানুষের অনেক বেশি সে নিয়ে। পরবর্তীকালে সেই মিটিং হয়, দুপক্ষই যে প্রেস কনফারেন্স করেছেন আমার কিন্তু মনে হয়েছে একটু ধীরে চলো নীতিতে প্রেস কনফারেন্স। অর্থাৎ যে বাংলাদেশ এতদিন ধরে কার্যত ভারতবর্ষকে হুমকি হুঁশিয়ারি বিভিন্ন মাধ্যমে দিয়েছে, এই মিটিং এর পর যে প্রেস কনফারেন্স তারা করেছে তা শুনে আমার মনে হয়েছে তারা সমস্ত বিষয়ে একটি ওয়েটিং গেম খেলতে চাইছে। এমনকি আমার মনে হয়েছে ভারত কি পদক্ষেপ নেয় সে বিষয়ে কিন্তু তারা অপেক্ষা করতে চায়। পাশাপাশি ভারতবর্ষ কিন্তু বুঝেছে এই পুরো বিষয়টাই কিন্তু ভারতবর্ষ ফ্রন্ট ফুটে আছে। অর্থাৎ বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ একটি দুর্বল দেশের সঙ্গে যখন মিটিং করে তখন তারা কিন্তু ফ্রন্ট ফুটে থেকেই শুরু করে। শুধুমাত্র সামরিক শক্তিতে ভারতবর্ষ শক্তিশালী সেটা তো নয়, অর্থনৈতিক দিক দিয়ে ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন সামাজিক অবস্থানে বাংলাদেশকে বর্তমান সময় কিন্তু কম করে 5টা গোল দিতে পারে ভারতবর্ষ। ফলে যখন একটা বিপক্ষে দুর্বলতম দেশ থাকে তখন অনেক বেশি ধৈর্যের পরীক্ষা কিন্তু দিতে হয় প্রভাবশালী দেশকে। আপনি যদি জিও পলিটিক্সের ইতিহাস দেখেন তাহলে দেখবেন একাধিক প্রভাবশালী দেশ কিন্তু সহজেই অ্যাকশন বা যুদ্ধে লিপ্ত হয়নি। তারা কিন্তু আলাপ আলোচনা করেছে, বিভিন্ন সন্ধি করেছিল। সেই সন্ধি যখন ব্রেকআউট করেছে তখন কিন্তু তাদের প্রভাব বোঝানোর জন্য তারা কড়া অ্যাকশন নিয়েছে। আর এই আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারত কিন্তু বুঝিয়ে দিতে চেয়েছে তারা বাংলাদেশের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার আগে অন্তত একটা মিটিং করতে চায়। অন্তত বাংলাদেশ যে কথাগুলো মিডিয়ায় বলেছে সেই ভার্সানগুলোই তাদের আসল ভার্সান কিনা সেই কথা কিন্তু জাজমেন্ট করার জন্য কার্যত সেই মিটিংটায় জয়শঙ্কর ভারতের বিদেশ সচিবকে পাঠিয়েছেন বলে আমার মনে হয়। অর্থাৎ অত্যন্ত ডিপ্লোম্যাটিক একটা চাল যা বাংলাদেশ এবং ভারতের ভবিষ্যৎকে নির্ধারণ করতে পারে। দেখুন, এই মিটিং এ কিন্তু জয়শঙ্কর নিজে উপস্থিত থাকেননি, কিংবা নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনূস যখন দেখা করতে চেয়েছিলেন সে সময়ও কিন্তু নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে চাননি। অর্থাৎ এটা তো পরিষ্কার বাংলাদেশের এই সরকারকে আন্তর্জাতিক মহলে মান্যতাই দিতে চাইছে না ভারতবর্ষ। কারণ পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে মানে বিদেশ সচিবকে পাঠিয়ে এই মিটিং কিন্তু প্রথমেই লঘু করে দেখানোর একটা চেষ্টা ভারতের পক্ষ থেকে করা হয়েছে। যদি জয়শঙ্কর এই মিটিং এ যেতেন তাহলে কিন্তু এই পুরো বিষয়টার গুরুত্ব এক লাফে অনেক গুণ বেড়ে যেত। অর্থাৎ প্রথম থেকেই এই মিটিং নিয়ে ভারতবর্ষ কিন্তু একটু ক্যাজুয়াল অথচ আন্তর্জাতিক মহলে একটা নিয়ম পালনের একটা যদি বলা হয় চেষ্টা, সেটাই কিন্তু এই মিটিংকে কেন্দ্র করে ভারতবর্ষ করার চেষ্টা করেছেন। কারণ বাংলাদেশ একটু বাড়াবাড়ি করতে গিয়ে ভারতের সর্বস্তরের মন্ত্রী আমলা কর্তা এমনকি সমস্ত রাজনৈতিক দলগুলোকেও কিন্তু খেপিয়ে ফেলেছে, যা বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত অশনি সংকেত। এক্ষেত্রে দুটো বিষয় মাথায় রাখবেন। ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আমরা একে অপরের মধ্যে ঝগড়াঝাটি দেখতে পাই, কিন্তু শেখ হাসিনা হলো এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্ট নিয়ে কিন্তু ভারতের সমস্ত রাজনৈতিক দল একই বিন্দুতে এসে পৌঁছেছে। অর্থাৎ শেখ হাসিনাকে কেন ভারতের জায়গা দেওয়া হয়েছে সে বিষয়ে এখনো কিন্তু ভারতের সর্ববৃহৎ বিরোধী দল কংগ্রেস কিংবা আঞ্চলিক কোনো দল তীব্র বিরোধিতা কিন্তু ভারত সরকারের করেনি। অর্থাৎ ধরেই নেওয়া যায় শেখ হাসিনাকে সর্বদল বৈঠক মিলে এই সিদ্ধান্ত নেওয়া। দ্বিতীয় যে বিষয় সেটা হলো যেভাবে ভারতবর্ষ বিরোধী কথাবার্তা বাংলাদেশ পক্ষ থেকে বলা হয়েছে, আপনারা যদি হিসাব করে দেখেন তাহলে দেখবেন ভারতের কোনো আঞ্চলিক দলও বিষয়টা কিন্তু প্রশ্রয় দেয়নি। অর্থাৎ কিছুদিন আগে বিএনপির এক নেতা বলেছিলেন ভারত বিহার উড়িষ্যা বা আসাম তারা নাকি দখল করে নেবেন। তারও কিছুদিন আগে তারা বলেছিলেন 4 দিনে তারা কলকাতা দখল করবেন। কালকে উল্লেখযোগ্যভাবে পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলেছেন আপনারা সবকিছু দখল করবেন আর
আমরা ললিপপ খাবো, সেটা তো হতে পারে না। অর্থাৎ এর আগে কিন্তু শুভেন্দু অধিকারী, যিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, তিনি বলেছিলেন আমরা যদি রাফায়েল পাঠাই আপনাদের সেখানেই সবকিছু শেষ হয়ে যাবে। এমনকি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলাদেশ হাই কমিশনার যা বাংলাতে আছে তা কিন্তু অভিযান পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি চালিয়েছে এবং সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার নিয়ে পেট্রোপল বন্দর অভিযানও কিন্তু শুভেন্দু অধিকারী করেছেন। অর্থাৎ হরে ধরে রাজনীতিটা খুব স্পষ্ট। বাংলাদেশ যেভাবে ভারত বিরোধিতাকে বেছে নিয়েছে তার পাল্টা দেওয়ার জন্য সমস্ত আঞ্চলিক রাজনৈতিক দলও কিন্তু এক কাট্টা বা একজোট হয়েছে। এখানে নিজেদের দেশই যে সব থেকে আগে আসছে এটা কিন্তু রাজনৈতিক দলের স্টান্ট দেখে স্পষ্টত বোঝা যাচ্ছে, অন্তত বাংলাদেশ ইস্যুতে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের মিটিং কিন্তু ভারত অনেকটা এগিয়ে থেকে শুরু করে। In Dhaka, at the invitation of my Bangladesh colleague, His Excellency Mohammad Jashimuddin, the Foreign Secretary of Bangladesh, for discussions and consultations on the entire gamut of issues in the extremely important bilateral relationship between India and Bangladesh. Since the political changes in Bangladesh in August this year, there has of course been contact between our leaderships. The Prime Minister was the first world leader to greet the Chief Advisor on his assumption of office. The two of them had a very cordial telephone conversation thereafter, and the Chief Advisor also accepted the Prime Minister's invitation to speak at the third Voice of the Global South Summit that was held in August this year. এই মিটিংয়ে দাঁড়িয়ে বাংলাদেশে বসে একটি প্রেস কনফারেন্স করেছেন ভারতের বিদেশ সচিব। তিনি সরাসরি সংখ্যালঘু ইস্যুতে হিট করেছেন বাংলাদেশকে। অর্থাৎ এই মিটিংয়ে যে আলোচনা হয়েছে আপনারা ভুলে যান। এই মিটিংয়ে যে আলোচনা হয়েছে তা তো নিঃসন্দেহে আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা আলোচনাতেই অ্যাডভান্টেজ পয়েন্টে কিন্তু ভারতবর্ষ শেষ করবে, সেটা হলো অন্য বিষয়। কিন্তু সেই বাংলাদেশে দাঁড়িয়ে যে বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারটাকে কার্যত মান্যতাই দিতে চায়নি মোহাম্মদ ইউনূস, এমনকি মোহাম্মদ ইউনূস সরাসরি বলেছিলেন সংখ্যালঘু ইস্যুটা একটা রাজনৈতিক ইস্যু, ধর্মীয় কোনো কারণে হচ্ছে না, এবং এই সংখ্যালঘু ইস্যু নিয়ে কেউ বা কারা ডোনাল্ড ট্রাম্পকে ভুল বোঝাচ্ছে, সেই সংখ্যালঘু ইস্যুটাই কিন্তু ভারতের বিদেশ সচিব কার্যত বাংলাদেশে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়ে তারা বললেন ভারতবর্ষ কিন্তু বলেছে বাংলাদেশকে সরাসরি এ অত্যাচার বন্ধ হোক। We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. চিন্ময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করা নিয়ে ভারতবর্ষ নাকি কালকে সরাসরি বাংলাদেশকে বলেছে সেফটি অ্যান্ড ওয়েলফেয়ার অফ মাইনরিটিস, যা বাংলাদেশকে সিকিউর করতে হবে, এবং এই মিটিংয়ে ভারতবর্ষ বাংলাদেশকে জানিয়েছে। উল্লেখযোগ্য বিষয় কি জানেন, এই সেফটি অ্যান্ড ওয়েলফেয়ার অফ মাইনরিটিস অর্থাৎ সংখ্যালঘুদের অত্যাচার এবং তাদের সুরক্ষার জন্য ভারত সরকার বাংলাদেশকে কালকে কড়াভাবে বার্তা দিলেও বাংলাদেশের কোনো মিডিয়া এই বিষয়টা কি প্রচারের আয়তায় আনেনি। কিন্তু কালকে আমাদের কাছে ভিডিও আছে যেখানে ভারতের বিদেশ সচিব কড়াভাবে বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারের এই সংখ্যালঘু অত্যাচার নিয়ে তীব্র সমালোচনা করেন, যা আন্তর্জাতিক মহলে একাধিক সংবাদপত্র প্রকাশ করে। এমনকি বিবিসি, ওয়াশিংটন ডিসির মতো, ওয়াশিংটন পোস্টের মতো একাধিক সংবাদপত্র ভারতের এই স্ট্যান্ডটাকে কার্যত ভূয়সী প্রশংসায় কিন্তু ভরিয়ে দেয়। পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এটা একটা ইন্টারনাল ইস্যু, এটাতে নিয়ে নাকি ভারত কোনো কন্ট্রোভার্সি যেন সৃষ্টি না করে, কারণ এই বিষয়ে যেন কমেন্ট না করে। ভারত পাল্টা তখন বলতেই পারে যে ইস্যু নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে আলোচনা হয় সেটা কিভাবে ইন্টারনাল ইস্যু হতে পারে, যে ইস্যু নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট স্বয়ং টুইট করে সেটা কিভাবে ইন্টারনাল ইস্যু হতে পারে, যে ইস্যু নিয়ে খোদ সুইডেনের পার্লামেন্টে মোহাম্মদ ইউনূসকে ভোট করানোর নির্দেশ দেওয়া হয়, কার্যত বলা হয় কেন ভোট করানো হচ্ছে না, সেটা কিভাবে ইন্টারনাল ইস্যু হতে পারে, যে ইস্যু নিয়ে যুক্তরাজ্য কার্যত তাদের যে যদি ট্রাভেলার বলা হয়, যে নাগরিক বলা হয়, তাদেরকে বাংলাদেশে আসার জন্য বাধা সৃষ্টি করেছে, বারণ করেছে, সেটা কিভাবে ইন্টারনাল ইস্যু হতে পারে। অর্থাৎ একটা দেশের ইন্টারনাল ইস্যু মানে পাড়াগাঁয়ের সমস্যা কোনোভাবেই এই সনাতনী বা সংখ্যালঘু ইস্যু নয়, কারণ এই সনাতনী বা সংখ্যালঘুদের উপর অত্যাচার কিন্তু শুরু হয়েছিল ভারত বিরোধিতাকে কেন্দ্র করে। দয়া করে ভুলে যাবেন না
প্রথম কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এক অধ্যাপক প্রেস কনফারেন্স করে বলেছিল র এর সংগঠন, শাখা সংগঠন হলো ইসকন, আর রটা কি বাংলাদেশের ইন্টারনাল ইস্যু? এই প্রশ্ন কিন্তু কালকে ভারতের পক্ষ থেকে সরাসরি একাধিক মহলে তুলে দেওয়া হয়। তাহলে রকে টেনে আপনারা বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কথা বলতে পারেন, র ইসকনের শাখা সংগঠন বলতে পারেন, এমনকি এই সংখ্যালঘুদের ভারতের দালালও আপনারা প্রকাশ্যে বলতে পারেন, আর ভারত এবং রকে টেনে আপনারা বলছেন এটা ইন্টারনাল ইস্যু। এই পুরো বিষয়টা কিন্তু বাংলাদেশ সরকারকে কার্যত পাত্তাই দেয়নি। এই পুরো বিষয়টায় ভারত কিন্তু কড়াভাবে তীব্র বিরোধিতা করে, কারণ এই পুরো বিষয়টায় বাংলাদেশের পক্ষ থেকে রকে টেনে আনা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে দালাল বলা হয়েছে ইসকনকে, এবং একাধিক ক্ষেত্রে এই সংখ্যালঘু সনাতনীরা যে ভারতের হয়ে কথা বলে এই কথা কিন্তু সমাজে এস্টাবলিশ করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী বা দেশবিরোধী মামলা দেওয়ার মতো ভয়ঙ্কর স্টেপ নেওয়া হয়েছে, যা ভারতবর্ষ কখনোই মনে করে না এটা ইন্টারনাল ইস্যু। ফলে বাংলাদেশের এই সব ছেদ যুক্তি এবং হুঁশিয়ারি বা হুমকি কার্যত কিন্তু ভারতবর্ষ কালকে পাত্তাই দেয়নি। বাংলাদেশের মিডিয়ায় কিন্তু এই খবর পাবেন না, কিন্তু একাধিক ইংরাজি সংবাদপত্রে আপনারা খোঁজ করতে পারেন, দেখবেন ভারতবর্ষ এই মাইনরিটি ইস্যু নিয়ে পরিষ্কার এই লাইনটা বলেছে, সেফটি অ্যান্ড ওয়েলফেয়ার অফ মাইনরিটিস ইজ আওয়ার কনসার্ন, যা বাংলাদেশকে কালকে ভারতবর্ষ বলেছে। নেক্সট একাধিক বিষয় উঠে এসছে, কালকে তারা বলেছেন তারা একযোগে কাজ করবেন, অর্থাৎ সীমান্ত হত্যা যেটা বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, সেখানে ভারত বলেছে আপনারা অনুপ্রবেশকারী বন্ধ করুন, আপনারা অনুপ্রবেশকারী বিভিন্ন ক্ষেত্রে ঢুকিয়ে আমাদের দেশে চলে আসা যাচ্ছে, যে সকল জায়গায় কাঁটাতার নেই সেই সকল জায়গায় পাহারা দেওয়ার কাজ তো বিজেপির, বাংলাদেশের বর্ডার পাহারা দেবে আপনাদের সেনাবাহিনী, সেই অনুপ্রবেশকারী যদি সমস্যা না আসে তাহলে সীমান্ত হত্যাও হবে না। ভারতের সহজ যুক্তি। পরবর্তীকালে তারা বলেছেন তিস্তা নদী চুক্তি নিয়ে তারা কথাবার্তা বলেছেন, এবং তিস্তা নদী দিয়ে পরিষ্কারভাবে ভারতের স্ট্যান্ড কিন্তু অত্যন্ত পরিষ্কার। এমনকি এই তিস্তা জলবন্টন চুক্তিতে এই সরকারের আমলে হয়নি, এটি একটি আন্তর্জাতিক ইস্যু, আন্তর্জাতিক চুক্তি, এবং এই তিস্তা চুক্তির অবতারণা করে কালকে ভারতবর্ষের সামনে বাংলাদেশ একটি চাল দেওয়ার চেষ্টা করেছিল, সেখানে ভারতবর্ষ পরিষ্কারভাবে নাকি জানিয়ে দেয় তিস্তা চুক্তি আন্তর্জাতিক একটা চুক্তি, যে চুক্তি মেনে ভারতবর্ষ চলছে সেই চুক্তি কোনোভাবে আর চেঞ্জ করা সম্ভব নয়। পারস্যবাসী বলেছেন বন্যা প্রতিরোধে ভারতের সাহায্য চাই, অর্থাৎ কিছুদিন আগে ডম্বুর বাঁধকে নাকি ইচ্ছা করে খুলে দিয়েছিল ভারতবর্ষ, কালকে তীব্র সমালোচনা করে ভারতের পক্ষ থেকে জানিয়ে যায় এই যে বন্যা হয়েছে সেই ইন্টিমেশন ত্রিপুরা সরকার ভারতবর্ষকে যখন জানিয়েছিল ভারত সরকারকে, তা সেই সময় প্রায় কিন্তু বাংলাদেশকে ইনফর্ম করা হয়েছিল। ফলে আপনারা কোনো মেজারমেন্ট নেয়নি বলে এই বন্যা হয়েছে, আজ আপনারা বলছেন বন্যা প্রতিরোধে ভারতের সাহায্য চাই, কিন্তু সেদিন আপনারা বলেছিলেন এই বন্যার পিছনে ভারতের চক্রান্ত আছে, এমনকি আপনারা বলেছিলেন এই বন্যার ফলে আপনারা সেভেন সিস্টার্সকে নিয়ে নিতে পারবেন। অর্থাৎ আজকে আপনারা ভারতের সাহায্য চাই বলে আন্তর্জাতিক স্তরে আপনাদের উদারতা দেখানোর চেষ্টা করছেন, কিন্তু সেদিন এই ডম্বুর বাঁধকে কেন্দ্র করে কিন্তু ভারতকে হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন। পরে যে প্রসঙ্গটা আসে সেটা হলো ব্যবসা বাণিজ্য নিয়ে, ভারত সরকারের কাছে ব্যবসা বাণিজ্য যেন চালানো যায় সেই নাকি আবেদন করেছেন বাংলাদেশের পক্ষ থেকে। Reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy, and development cooperation, consular cooperation and cultural cooperation. যদিও এরপরে পেট্রোপল বন্দর কিংবা একাধিক চট্টগ্রাম বন্দর, মঙ্গলা পোর্ট ওরিয়েন্টেড যে চুক্তিগুলো আছে সেগুলোর মান্যতা বাংলাদেশ সরকার কিভাবে দেয় তার উপরে এই ব্যবসা বাণিজ্য পয়েন্টটা ডিপেন্ড করবে বলে একাধিক সংবাদ মাধ্যম কিন্তু জানিয়েছে। ইন্টারেস্টিং যে বিষয় নিয়ে কথা হয়েছে তা হলো নেপাল থেকে জলবিদ্যুৎ চুক্তি। আপনারা জানেন শেখ হাসিনার সময় এক ঐতিহাসিক চুক্তি হয়েছিল যেখানে নেপাল থেকে জলবিদ্যুৎ বাংলাদেশে যাবে, নেপালে যে মানে পার্টিকুলারলি জায়গা থেকে জলবিদ্যুৎ উৎপন্ন হয় সেই জায়গাটাও কিন্তু ভারতবর্ষ করে দিয়েছিল নেপালকে টাকা খরচ করে, এবং ভারতবর্ষ চেয়েছিল নেপাল যেন সেই বিদ্যুৎ বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। ফলে পরবর্তীকালে নেপাল বাংলাদেশকে বিদ্যুৎ ব্যবহার করে মানে বিদ্যুৎ বিক্রি করে, সেই নেপাল যখন বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রি করার একটা ঘোষণা করে তখন দেখা যায় ডিরেক্ট কোনোভাবে বিদ্যুৎ বিক্রি করা যাচ্ছে না, ফলে নেপাল কিন্তু ভারতের গ্রিডকে মানে সঙ্গে নিয়ে সাহায্য নিয়ে এই বিদ্যুৎ কিন্তু বাংলাদেশে পাঠায়। ফলে বাংলাদেশ এখন চাইছে বিদ্যুতের যেভাবে ঘাটতি বাংলাদেশ জুড়ে হচ্ছে এর ফলে যেন ভারত সরকার কোনোভাবেই নেপালের এই বিদ্যুৎ ঘাটতি বা এই বিদ্যুতের গ্রিড যেন বন্ধ
বন্দনা করে। অথচ এই বাংলাদেশ দুদিন আগে আদানিকে হুমকি দিয়ে কার্যত আদানির সঙ্গে সম্পর্ক খারাপ করেছে। ভারত সরকারের একাধিক সংস্থাকে টাকা দেয়নি, ফলে সব মিলিয়ে ভারত এখন কিন্তু বাংলাদেশকে 50% বিদ্যুৎ দিচ্ছে। এমনকি ত্রিপুরা সরকারও কিন্তু বাংলাদেশকে আর বিদ্যুৎ দিচ্ছে না। সেই প্রেক্ষাপটে নেপালের এই প্রসঙ্গ টেনে বাংলাদেশ সরকার কিন্তু নিজেদের কার্যত ব্যর্থতাকে ভারতের সামনে স্বীকার করলেন। পাশাপাশি রোহিঙ্গা নিয়ে কথা হয়েছে, আমি সে বিষয়ে বিস্তারিত বলছি না, কিন্তু মেন যে বিষয়ে ওরা বলেছে সেটা হলো পর্যটন এবং চিকিৎসা ক্ষেত্রে ভিসা সহজ করুক ভারতবর্ষ, অর্থাৎ চিকিৎসা পরিষেবা ভারত যেন কোনোভাবেই বাংলাদেশিদের জন্য বন্ধ না করে। এবার এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম, এই চিকিৎসা পরিষেবা নিয়ে একাধিক আলোচনা হয়েছে, কিন্তু বর্তমানে যেভাবে এরা ভারতের পতাকাকে অবমাননা করেছে, যেভাবে ভারতবর্ষকে টুকরো করে দেওয়ার হুঁশিয়ারি করেছে, যেভাবে ভারতবর্ষকে কার্যত কলকাতার মতো শহরকে 4 দিনে দখল করে নেওয়ার মতো একটা হুমকি দিয়েছে, এরপরে বাংলা বা বাংলাদেশের জন্য ভারতের কি চিকিৎসা পরিষেবা চালিয়ে যাওয়া উচিত, এই প্রশ্ন আমার থাকলো। কারণ এই প্রশ্ন স্বয়ং বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অনুযোগ জানিয়ে করা হয়েছে যে যেন চিকিৎসা পরিষেবা আরো ভালোভাবে তৈরি হয়, এই পরিষেবায় যেন ভারত ভিসা ব্যবস্থা অত্যন্ত সহজ করে। সব মিলিয়ে কালকের এই মিটিং কার্যত ডমিনেট করে ভারতবর্ষ, এবং পরিষ্কারভাবে সংখ্যালঘু সনাতনী ইস্যু ইন্টারনাল ইস্যু যে নয়, ভারতবর্ষের পক্ষ থেকে বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হয়। এবং সংখ্যালঘু সেফটিকে গুরুত্ব দিতে হবে, তা ভারতের বিদেশ সচিব খোদ বাংলাদেশে দাঁড়িয়ে বলে। যদিও বাংলাদেশ মিডিয়া এই বিষয়ে কার্যত নীরব। কেন নীরব আমি জানি না, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।